রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন, আজকে স্বাধীন হচ্ছেন। আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন। তিনি পাবনার এটা মূলত তার বাড়িতে যাবেন। বিএনপি যদি গণভোট না করে ইলেকশন আগে করাইতে পারে, তাহলে এই বিএনপি এই নাহিদকে ফাঁসিতে লটকাবে। এক নম্বর ফাঁসি হবে নাহিদ। যারা হাসিনাকে পতন করেছে তাদের সবার ফাঁসি হবে। ইউনূস সরকারকে ফাঁসি দিব আমি, যে দেশে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে। প্রত্যেকটা উপদেষ্টা ফাঁসি দিব, তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে। ডক্টর ইউনূস ডাজবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া। এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা। কিভাবে মোহাম্মদ ইউনূস পূর্বাচলে 4080 কাঠা জমির মালিক হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনূসকেও প্রশ্ন করবে, হাজার হাজার কাঠা জমির মালিক হলেন কি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তারিত দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো। যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া। যে মিডিয়া এই ডক্টর ইউনূসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন, এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল, কারণ তিনি তো মাল ডালেন, টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না। তার লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং। এই যে আমেরিকায় গেলেন, 700 কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন, ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমসের সম্পাদক ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক। সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে 1 বছর আগের যে অভ্যুত্থান, হ্যাঁ, এই যে জেনারেশন জেনজের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি 1 বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে। এবং পুরো পুরো ইউনূসের গত 15 মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে। এটা তো কথা ছিল না। অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তো এটা স্পেক করেনি। তার তো মানে পিয়ারের পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই। এখন এই সম্প্রতি দেখেন, এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে, তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য 18 কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতা নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে 18 কোটি টাকা ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়েছেন। এটা রাষ্ট্রের, সরকারের টাকা, এই আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে। এবং এই যে টাকাটা, এই 18 কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল, যখন ফাইলগুলো মুভ করাচ্ছে, তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে, ওই ডাস্টবিন শফিক। হ্যাঁ, সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না। সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে এটার এপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন। তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনূসকে প্রমোট করবেন, সেটাও ফেল করছে। এবং এই 18 কোটি টাকার যে রেজাল্ট, ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না, আল জাজিরা, কাতার ভিত্তিক, বড়জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই, এর বাইরে কিছু পাচ্ছেন না। সুতরাং ডক্টর ইউনূস ডাস্টবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া। এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনূস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম। ইউনূস সেন্টারকে দরকার হলে আরো ফান্ডিং করে, আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল। ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল্ড। এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইউনূসকে এরকম উত্তেজিত হতে দেখেনি। এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত করজোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে, ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস,
তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট, তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন, 15 বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন। তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না। একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা। পুরো ইউনূস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা। তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে মোহাম্মদ ইউনূস পূর্বাচলে 4080 কাঠা জমির মালিক হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে জমি, রাষ্ট্রীয় জমি তার আত্মীয় স্বজনকে দেওয়ার অভিযোগে এখন মামলা চলছে এবং সেখানে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো 5 কাঠা করে জমি, সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। শেখ হাসিনা বলছেন 4080 কাঠা জমি কি করে ডক্টর ইউনূস পেলেন পূর্বাচলে, সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত। তিনি সুনির্দিষ্টভাবে বলছেন যে ওই পূর্বাচলের সেই 4080 কাঠা জমিতে নিসর্গ নামে একটা রিসর্ট অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনূস। সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিক কে, এবং সাংবাদিকদের আরো খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনূস 300 কাঠা জমি কিনেছেন। এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ? শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন 15 মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে। সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার, ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেখেন, শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না। এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে। 2016-তে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত ফোন ধরেছেন 101 জন ব্যক্তি তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে, না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে। এবং ওই ব্যক্তিদের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন। এবং এপির সেই খবরে তারা বলে যে 101 জন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ফোনে কথা বলেছেন বা সামনে সাক্ষাৎ করেছেন, তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত $236 মিলিয়ন দিয়েছে। এবং এর মধ্যে 40 জন অন্তত $1 লাখ বেশি দিয়েছেন এবং অন্তত 20 জন $10 লাখ বেশি দিয়েছেন। এই খবরটিতে, এপির সেই বিস্ফোরক খবরটিতে, যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টেগ্রিটি, সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে, সেই খবরটাতে কথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। সেখানে বলা হয় যে অ্যামাং দোজ গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন, একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরে যেতে বলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং 3 বার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন। তখন এপি সেই খবরে লিখে সেই 2005 সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং $1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। এখন বাংলাদেশে ইউনূস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন, শেখ হাসিনাও বাংলাদেশে বিভিন্ন সময় তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার, গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন, তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি $1 লাখ ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন। এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্টত বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতেই হিলারি ক্লিন্টন 2012 সালে একবার বাংলাদেশ সফরে যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ সম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনূসের অনুরোধে। এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল। এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ছাড় দেওয়া যায় না, গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে, সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত। ডক্টর ইউনূসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিলেন তিনি 2024-এর আগস্টে ক্ষমতায় এসে এবং এর পাশাপাশি 5 বছরের জন্য কর অব্যাহতি নিলেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক, মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন যে সেই জন্য $1 লাখ ডোনেশন দিয়ে মার্কিন
পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করিয়েছেন তিনি। শুধু সেটাই নয়, তিনি এই দফায় ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু কমিয়ে এনেছেন সরকারি অধ্যাদেশ জারি করে। সরকারের মালিকানা ছিল 25%, এখন ডক্টর ইউনূসের সরকার অধ্যাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র 10% এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা, তার কুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলো শেখ হাসিনা ওঠানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে, আর না হলে সারা পৃথিবীব্যাপী তিনি যে 3-0 তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এলিটদের সঙ্গে, মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন, একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপ সুযোগ পেয়েছেন, শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো নিয়মিত ওঠালে ডক্টর ইউনূসের সেই ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইউনূস নিশ্চয়ই নিজেও সেটা টের পাচ্ছে। মনে করে দেখুন ক্লিন্টন ফাউন্ডেশন এই তাদের এই বড় সড় ডোনার মানে অর্থদাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতায় ইউনূস যখন ক্ষমতায় এলেন বাংলাদেশের, তার পরপরই যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক গেলেন, সেখানে কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ইউনূস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে। কই ইউনূসের এত বছরের কৃতজ্ঞ বন্ধু, যিনি পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে তার সর্বোচ্চ প্রভাব ইউনূসের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খাটিয়েছিলেন, সেই ক্লিন্টন পরিবার তো এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানালো না ব্যক্তিগত কোনো নৈশভোজেও, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সরকারি সফরের অর্থ কি তার তো কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হচ্ছে না। সেই রকম একটা সময়ে ক্লিন্টনের সঙ্গে, হিলারি ক্লিন্টনের সঙ্গে একটা ছবি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে একেবারে জায়েজ করে ফেলতে পারতো। কই সেই ছবির ফটো সেশনেরও তো সুযোগ পেলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো যখন তার ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে, বিশেষভাবে সেই ইউনূসকে যিনি অর্থনীতিবিদ হিসেবে, গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা আন্তর্জাতিক ফোরামগুলোতে অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিতে চান, তার ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এরপর ডক্টর ইউনূসকেও প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমির মালিক হলেন কি করে। ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাবে, সংখ্যাগরিষ্ঠ হবে, এইবার হাতে মুসরানি দিয়ে বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে, আমরা সংসদে কোনটা পাস করবো কোনটা করবো না এটা আমরা ঠিক করবো। ফলে তুমি ইউনূস সাহেব সহ 1.5 বছর যারা যারা ক্ষমতা ছিল সবকে বৈধ বলে ফাঁসি দিয়ে দেবো। এটা আমি এখনই ডিল করবো। আমাকে হয় ক্ষমতা আনো, তাহলে তোমাদের মাফ করে দেবো। মঈনকে যেভাবে হাসিনা মাফ করে দিচ্ছিল, বিএনপি কি চাচ্ছে ওইটা একটু বুঝেন, তালি হয়ে গেল। বিএনপি বলতেছে যেহেতু হাসিনা পড়ার পরে যা সরকার আছে সব অবৈধ, কি অনুযায়ী পুরান কনস্টিটিউশন অনুযায়ী গণঅভ্যুত্থান বলে কিছু হয় না, তাই ইলেকশনের পরে যে ক্ষমতা ওইটা তো আমার হাতে ক্ষমতা। এখন আমি ঠিক করবো এই অবৈধ ক্ষমতা দাঁড়িয়ে সবাই ফাঁসি দড়ি দিতে, সবাইকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব। তাহলে জামাতের কথা তো ঠিক হয়ে যায় যে বিএনপি পুরো ক্ষমতা নিজের হাতে কক্ষিগত করার জন্য এই ধরনের ব্যাখ্যা দিচ্ছে, এবং জামাতের এক্ষেত্রে তার হাতে কিছু থাকে না, তারা তারা দর্শক ছাড়া। এবং ততদিক বেকুবি কাজটা করলো সর্বশেষ আরেকবার এই এনসিপি। নাই যখন বলে যে গণভোট আগে হোক পরে হোক কিছু এসে যায় না, এটার মানে হলো সে মনে করে না যে আমি গণভোট করছি। দেখেন মানুষ এত বেশি ভয় কেন বেঁকে হয়েছে, ও ধরে নিচ্ছে বিএনপির সাথে খাতির করলে কিন্তু সিট তার কম হয়ে যাবে। কিন্তু তাহের চেয়েও এটা গাধা, এটা তাহের যেমন সবকিছু মাপে কয়টা সিট পাবো আগামীতে ওই ডিলের উপর, আর নাই সেখানে এর চেয়ে একটা খারাপ কাজ করছে। সে নিজেই যে নিজেকে গণভোটের নায়ক মনে করে, সে নিজে এখন বলতেছে গণভোটটা কবে হবে এটা কোনো ব্যাপার না। বুঝলেন, ও জানে না যে বিএনপি যদি গণভোট না করে ইলেকশন আগে করাইতে পারে তাহলে এই বিএনপি এই নাহিদকে ফাঁসিতে লটকাবে, 1 নম্বর ফাঁসি হবে নাহিদে। কথা বুঝে কথা বলে এগুলা, যারা হাসিনাকে পতন করেছে তাদের সবার ফাঁসি হবে। যেসব ফ্যামিলির বাচ্চারা মারা গেছে, ছেলেরা মারা গেছে, সেই সব ফ্যামিলির লোকেরা পর্যন্ত টর্চার হবে। কিন্তু আমার প্রশ্ন যে এগুলো করে বিএনপি কি অর্জন করবে? বিএনপি যদি এটাকে ফাঁকি দেয়, ক্ষমতা এখন আমার হাতে, সংসদের সংখ্যাগরিষ্ঠ আমরা এই অজুহাতে। সে ঠিক করবে এখন আঙুল নাড়াবে, আমি কোন তার দিকে আঙুল নাড়াবো। ইউনূস সরকারকে ফাঁসি দেবো আমি, যে দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, প্রত্যেকটা উপদেষ্টা আমি ফাঁসি দিব, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, মন্ত্রী হয়েছে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা যদি তোমরা মনে করো অবৈধ, তাহলে এই অবৈধ কাজ না করো। রাজনীতিতে একটা ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর তথ্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি। ভালো সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।